ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। লঙ্কা জয়ের পর এবার ভারত বধের মিশন। বাংলাদেশের দলের হেড কোচ ফিল সিমন্স বলছেন ভারতকে হারানোর সামর্থ্য আছে তাদের, বিশ্বাস আর মোমেন্টাম ধরে রাখতে পারলে বাজিমাত সম্ভব। প্র্যাকটিসে পাওয়া লিটনের চোট গুরুতর নয়, এলকেডি প্রস্তুত মাঠে নামার জন্য। টাইগার একাদশে আসতে পারে দুই পরিবর্তন। অন্যদিকে আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া। দুবাইয়ে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30। ভারতের বিপক্ষে বিগ ফাইটের একদিন আগে অনুশীলনের জন্য যখন আইসিসি একাডেমি মাঠে প্রবেশ করছিল লিটন দাসের দল, পাশেই তখন প্র্যাকটিসে ব্যস্ত শ্রীলঙ্কা। যেতে যেতে আর চোখে তাকালেনও টাইগারদের কেউ কেউ। সাইফ, হৃদয়, তানজিদ, মুস্তাফিজদের চোখে তখন লঙ্কার মতোই ভারত বধের স্বপ্ন। টুর্নামেন্টে এখনো ভারতকে হারাতে পারেনি কোনো দল। এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুইবার উড়িয়ে দিয়েছে সূর্যা কুমাররা। অভিষেক গিলদের আকাশ ছোঁয়া আত্মবিশ্বাসকে মাটিতে নামাতে পারবে কি বাংলাদেশ? প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। খেলাটা নির্দিষ্ট দিনে হয়। ভারত ইতোমধ্যে কি করলো সেটা বিবেচ্য নয়, বুধবার 3.5 ঘন্টা সময়ের মধ্যে কি হবে সেটাই আসল। আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলতে, আমরা চেষ্টা করব তাদের ভুল করাতে, এভাবেই জিততে পারি। বড় ম্যাচের আগে অনুশীলনে লিটন দাসের সাইড স্ট্রেইনে টান লাগাটা কিছুটা ভাবালেও দলের সাথে থাকা চিকিৎসক বলেছেন লিটন প্রস্তুত মাঠে নামতে। একাদশে শরীফুল ও শেখ মেহেদীর জায়গায় ফিরতে পারেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন। তবে টাইগার কোচ সিমন্সের মতে সবচেয়ে বড় শক্তি বিশ্বাস আর মোমেন্টাম। অবশ্যই বিশ্বাস থাকতে হবে। আমরা নিজেদের মধ্যে বসেছি, আমাদের মধ্যে যথেষ্ট বিশ্বাস আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি মোমেন্টাম পাই সেটা ধরে সুযোগ কাজে লাগাবো, আমরা ভারতের বিপক্ষে জেতার সুযোগ পাবো। দুবাইয়ের উইকেটে বরুণ, আকসার, কুলদীপদের সামলানো সহজ হবে না। বাড়তি চ্যালেঞ্জ হিসেবে থাকছে এই স্টেডিয়ামের রিং লাইট। অনুশীলনে বাংলাদেশ দলের বাড়তি নজর ক্যাচ কিংবা ফিল্ডিং প্র্যাকটিস। যে 4টা ম্যাচ এখন পর্যন্ত এশিয়া কাপে বাংলাদেশ দল খেলেছে, ভারত ম্যাচের আগে সেই 4টা ম্যাচে 17 ক্যাচের মধ্যে 7টি ফেলে দিয়েছে টিম টাইগার্স। এফিসিয়েন্সিটা 80%-এরও কম। সুতরাং প্রতিপক্ষ যেহেতু ভারত, শুধুমাত্র ব্যাটে বলে নয়, ফিল্ডিং ডিপার্টমেন্টেও দিতে হবে নিজেদের সেরাটা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। রঞ্জন শান্ত আমাদের সহকর্মী দুবাইতে আছেন এবং রিং অফ ফায়ারের সামনে থেকে তিনি একটা পিটিসি দিচ্ছিলেন, সেটাও আমরা দেখতে পাচ্ছিলাম। আমাদের সহকর্মী রঞ্জন শান্ত ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, লাইভে সরাসরি যুক্ত হচ্ছেন। রঞ্জন, আমি প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ক্যাচ মিসের জায়গাটা। আপনি বলেছিলেন যে 17টার মধ্যে 7টাই ক্যাচ ড্রপ করেছেন, সেরকম একটা পরিসংখ্যান আপনি দিচ্ছিলেন। রিং অফ ফায়ার সেটাও আরও একটা সমস্যার জায়গায়। এর আগের দিন আমরা দেখলাম যে ইন্ডিয়াও 4টা ক্যাচ ড্রপ করেছে। আমি একটা আর্টিকেল পড়ছিলাম তাদের ফিল্ডিং কোচ দিলীপের, তিনি বলছিলেন যে বিশেষ এক ধরনের প্র্যাকটিস ইন্ডিয়ান টিম করছে রিং অফ ফায়ার থেকে, ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকার জন্য। যে বল যখন উপরে উঠছে তখন তারা প্রথমে একবার পিছন দিকে তাকিয়ে ওই জায়গায় একটা ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করে দেন ক্যাচ ধরতে যাচ্ছে। বাংলাদেশ টিমকে কি এরকম কোনো প্র্যাকটিস করতে দেখেছেন কিনা, বা ফিল্ডিং নিয়ে আলটিমেটলি কি ধরনের প্র্যাকটিস করতে দেখেছেন? সামি, ধন্যবাদ। আসলে এই সমস্যাটা তো সবাই ভুগছে এবং ভারত তো দীর্ঘদিন ধরে দুবাই ইন্টারন্যাশনালে খেলছে। এর আগে আমরা দেখেছি নারীদের ওয়ার্ল্ড কাপে এই রিং ফায়ার নিয়ে অনেক কথা হয়েছিল যে এখানে ক্যাচ ধরতে সমস্যা রাতে। তো সেই জায়গা নিয়ে সবাই কাজ করে, বিশেষ করে ভারত তো একটু বেশিই করে। বাংলাদেশ সেই জায়গা থেকে একদিন গিয়েছিল মূল মাঠে ফিল্ডিং এর জন্য। একাডেমি মাঠে প্রথমে প্র্যাকটিস করতে এসেছিলেন, সেটা লঙ্কান ম্যাচের আগের দিন যখন একাডেমি মাঠে তারা ওয়ার্ম আপ, সেই সঙ্গে নেট সেশন শেষ করে একটা ফিল্ডিং সেশন তারা রেখেছিল দুবাই ইন্টারন্যাশনাল এর মেইন গ্রাউন্ডে। সেদিন খেলা ছিল না এখানে এবং তারা রাতে ফিল্ডিং প্র্যাকটিস ওখানে করেছে, স্পেশালি গ্যালিরা সেখানে ছিলেন। তো এটা কাজ করা হয়েছে। তারপর ম্যাচ একটা অন্যরকম নার্ভ কাজ করে এবং ওই সিচুয়েশন ভাবছে, বিশেষ করে ভারতীয় দল বেশি হাই প্রফেশনাল এবং তাদের চিন্তা ভাবনা থিঙ্ক ট্যাঙ্ক আরো বেশি উন্নত, সেই জায়গায় তা করছে। তবে বাংলাদেশের একদিনের কথা বলতে পারি, ফিল্ডিং নিয়ে কাজ করেছে আলাদা। রঞ্জন, ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ এবং স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক এক ম্যাচে এক এক স্ট্র্যাটেজিতে প্রতিপক্ষ বিবেচনায় টিম সিলেক্ট হচ্ছে। ইন্ডিয়ার সাথে সবচেয়ে সফল বোলার সাম্প্রতিক সময় তানজিম সাকিব। আপনি 2টা পরিবর্তনের কথা বলছিলেন, কেমন গেস করতে পারছেন যে আসলে 2টা চেঞ্জ যদি হয় সেক্ষেত্রে কেমন হতে পারে? এরকম কি হতে পারে 4 পেসার নিয়ে বাংলাদেশ খেলছে ইন্ডিয়ার সাথে?
হতে পারে, কিন্তু দুবাইয়ের মাঠ বিবেচনা বা দুবাইয়ের উইকেট বিবেচনায় আসলে সেটা করবে কিনা, কারণ এর আগে পরে দেখা গেছে যে ইন্ডিয়া দলেও তো সেই কুলদীপ বলেন কিংবা অক্ষর বলেন, বরেন বলেন, তাদের দিয়ে বেশি কাজ হয়। হ্যাঁ, পেস ডিপার্টমেন্টে যারা আছে তাদের দিয়ে তো একটা বাড়তি চেষ্টা করবেই দল, এবং উইকেট মাঝে মাঝে ডিফারেন্ট হয়। যেমন উইকেটটা যেখানে ব্যাট করলো পাকিস্তান, বেশ ভালো ব্যাট করা গেছে, ফ্রেশ উইকেট, খুব একটা সমস্যা হয়নি, স্পিনাররা যে খুব বেশি সুবিধা পেয়েছে সেটা নয়, যদি উইকেট পেয়েছে। তবে সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, তানজিমকে ব্যাক করানো সেটা একটা চিন্তা হতেই পারে। ও সেক্ষেত্রে তাসকিন, মুস্তাফিজ, তানজিম, 3 পেসার, রিশাদকে যদি নেওয়া হয়, স্পিন ডিপার্টমেন্টটাকে একেবারেই এলোমেলো না করার সম্ভাবনাও দেখছি আমি। 3 পেসার নিয়ে বাংলাদেশ নামলে তো সেটা ঠিকঠাকই মনে হবে, তবে 4 পেসার নিলে একটু অবাক হবো, তাহলে টেকটিক্যাল মুভমেন্ট হয়তো থাকবে অন্যরকম। ভারতের অপরদিকে যদি বলেন, তারা লাস্ট ম্যাচটা পাকিস্তান ম্যাচটায় সবাইকে আবার ব্যাক করেছে, তার আগের ম্যাচটায় বরুণকে বিশ্রাম দিয়েছিল, ইনফ্যাক্ট বুমরাকেও বিশ্রাম দিয়েছিল, হর্ষিত রানা তিনি ঢুকেছিলেন, হর্ষদীপও এসেছিলেন সম্ভবত। তো সেই জায়গায় একটা চেঞ্জ হয়তো পূর্ণ শক্তি দলই রাখবে এই সুপার ফোরের ম্যাচে, এটাও তো অনেক গুরুত্বপূর্ণ তাদের, এবং বাংলাদেশ একটু অপেক্ষাকৃত কম শক্তি দল, আমার মনে হয় না তারা ওভাবে ভাববে ম্যাচটা জয়েন করে ফাইনাল করা ইম্পর্টেন্ট। তো সব মিলিয়ে আসলে পেজের বিষয় থাকবে, তো ভুলে যেতে চাইবে বলে মনে হচ্ছে না স্যার। আর রঞ্জন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রঞ্জন শান্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দুবাই থেকে। এদিকে আসরে টিকে থাকার লড়াইয়ে সুপার 4-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। আবুধাবিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় 8:30টায়, যেখানে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আসলে পরাজয় দিয়ে সুপার 4 মিশন শুরু করেছে দুদল। আজকের ম্যাচে জয়ী দল ফাইনালের দৌড়ে টিকে থাকবে, আর হেরে যাওয়া দলের ফাইনালে খেলার আশা কঠিন হয়ে যাবে। গ্রুপ পর্বে টানা 3 জয়, সুপার 4-এ পা রাখে শ্রীলঙ্কা। তবে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে 4 উইকেটে হেরে যায় লঙ্কানরা। আর গ্রুপ পর্বে ইন্ডিয়ার কাছে হারলেও আরব আমিরাত এবং ওমানের বিপক্ষে জয় দিয়ে সুপার 4-এ যায় পাকিস্তান। তবে গ্রুপ রানার্স আপ হয়ে সুপার 4-এ উঠেই হোঁচট খায় পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে 6 উইকেটে হারে সালমান আখার দল। এবার জয় ছাড়া বিকল্প নেই দু দলের সামনে। অবশ্য পরিসংখ্যানে পাকিস্তানে এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের তুলনায় এগিয়ে শ্রীলঙ্কা। মাঝে টেস্ট এবং ওয়ানডেতে একে অপরের মুখোমুখি হয়েছে দুদল। এখন পর্যন্ত টি-20-তে 23 ম্যাচ খেলে পাকিস্তান 13টিতে এবং শ্রীলঙ্কা 10টিতে জিতেছে। 2022 সালের এশিয়া কাপের পর আবারও টি-20-তে দেখা হচ্ছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে অভিষেক শর্মার হারিস রফের মধ্যে আসলে কি ঘটেছিল তা জানিয়েছেন ওই ম্যাচের আম্পায়ার গাজী সোহেল। কেনই বা সূর্যা কুমার সরি বলে সম্মান দিয়েছেন বাংলাদেশি আম্পায়ারকে। লিটনের মুস্তাফিজ পাক ভারত লড়াইয়ের আগেই কী বা বলেছিলেন ব্রেকফাস্টের টেবিলে। ইন্ডিয়া পাকিস্তানের পর এবার একসঙ্গে শ্রীলঙ্কা পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন দুই বাংলাদেশি আম্পায়ার। দুবাইয়ের সহকর্মী রঞ্জন শান্তর সঙ্গে মন খুলে গল্প করেছেন গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল। লাল সবুজের বাংলাদেশ খেলছে এশিয়া কাপে, দুর্দান্ত পারফরমেন্স। তবে বাংলাদেশের পারফরমেন্স আরো আছে। আমার ঠিক এপাশের ফ্রেমটা দেখলেই বুঝবেন তারাও পারফরমেন্স করছে এশিয়া কাপে, এবং তাদের পারফরমেন্সটাও দুর্দান্ত। দুই আম্পায়ার গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল উত্তাপের ম্যাচ, ভারত পাকিস্তান ম্যাচ থেকে শুরু করে অন্য সব গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব তারা পালন করছেন। কেমন হচ্ছে সবকিছু তাদের সঙ্গে কথা বলবো, এবং একই ফ্রেমে দুইজনকে পেয়ে যাওয়া এটাও একটা দারুণ ভাগ্যের ব্যাপার। প্রথমত গাজী সোহেলের সঙ্গেই আসলে কথা বলে শুরু করতে চাই। হারিস রউফ আর অভিষেক শর্মা মাঝখানে যে আপনি দাঁড়ালেন, এই ছবিটা তো পুরোপুরি ভাইরাল। কি হয়েছিল তখন? হ্যাঁ, আসলে হয় কি যে প্রথম রাউন্ডে তো মুকুল ভাই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং করেছে, সেখানে তো একটা কর্মর্দনের একটা ইস্যু ছিল, হ্যান্ডশেক না করার কারণে একটা উত্তাপ আলো ছড়িয়েছে, এটার ভোল্টেজ আর অনেক বেশি হাই হয়েছে। তো এই সুপার 4-এর ম্যাচে যেমন আমি ছিলাম অন ফিল্ডে, তো আমি আগে থেকে একটা প্রিপারেশন ছিল যে ডিসিশন মেকিং তো শুধু না, এই ম্যাচে মেন হতে পারে হয়তো ম্যান ম্যানেজমেন্ট, কন্ট্রোল, ম্যাচ ম্যানেজমেন্ট। আমি যদি ওই মুহূর্তে ওই সময় যদি মাঝখানে না গিয়ে দুজনকে না সরে দিতাম তাহলে হয়তো আরো বাজে কিছু হতে পারতো। এর আগে পরেও কিছু হচ্ছিল, তো চেষ্টা করেছি যেন কোনো কিছু ওরা না করতে পারে। প্লেয়ারদের সামনে ছিলাম, বিশেষ করে হারিস রউফ আর অভিষেক শর্মা যখন সিঙ্গেল নেওয়ার পর একসাথে হচ্ছিল, তো আমি খুব কাছাকাছি থাকার চেষ্টা করেছি। এমনকি অভিষেক শর্মা আউট হওয়ার পরে আপনারা হয়তো দেখেছেন যে আমি ওকে একটা এসকর্ট করি পাকিস্তান টিমের, যখন একসাথে সেলিব্রেট করছিল, যাতে আমি কাছাকাছি ছিলাম যাতে ওরা কিছু না করতে পারে। তো ওভারঅল আসলে আমাদের প্লেয়াররা যেমন এই এশিয়া কাপে ভালো খেলছে, সেটা সবচেয়ে সুখের বিষয়। আমরা একই হোটেলে আছি, তারাও আমাদের খোঁজ খবর নিচ্ছে, ওয়েল উইশ করছে, কংগ্রাচুলেশন জানাচ্ছে। এই বড় বড় ম্যাচ আমরা করছি, আপনারা হাত মেলাচ্ছেন? হ্যাঁ, আমরা অবশ্যই হাত মিলাচ্ছি। কালকে যেটা হয়েছে কি, আমরা ওই যে খেলা শেষে পাকিস্তান টিম যখন আমাদের সাথে হাত মিলালো, আমরা আবার আসার সময় কিন্তু পুরো ইন্ডিয়ান টিম নিচে নেমে এসেছিল। ওদের প্লেয়ার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ তারা কিন্তু দুই অন ফিল্ড আম্পায়ারের সাথে হাত মিলিয়েছে এবং সরিও বলেছে সূর্য কুমার যাদব গম্ভীর যে উই কুডন্ট শেক হ্যান্ডস ইন দ্য মিডল।
তো এইটাও একটা যথেষ্ট ভালো রেসপেক্ট দিয়েছে। এশিয়া কাপে অনেক কিছু বিশেষ হচ্ছে, আরেকটা বিশেষ হচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তানের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দুজনেই থাকছেন, বাংলাদেশ থাকছে, একজন ফিল্ডে একজন টিভি আম্পায়ার। এশিয়া কাপে কিংবা বড় ম্যাচে দুজন একসঙ্গে করা হয়েছে নিশ্চয়ই আগে? এর আগে আমরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে মুকুল ভাই অনফিল্ডে ছিল, আমি ফোর্থ আম্পায়ার ছিলাম। এইবারও করা হয়েছে, আমি অনফিল্ডে, মুকুল ভাই টিভিতে ছিলেন। বাট এটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, আমরা জানি যে জিতবে তার হয়তো ফাইনালে যাওয়ার একটা সুযোগ থাকবে, যে হেরে যাবে তার হয়তো সুযোগ থাকবে না। বাট আমরা সেভাবে দেখি না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমরা যেহেতু একসাথে আছি, ডেফিনেটলি আমরা একে অন্যের সাথে আরেকটু বেশি প্রিপারেশন নিয়ে আর যত বেশি সাপোর্ট দেওয়া যায় এবং সবচেয়ে বেস্ট আম্পায়ারিংটা করা যায়, যেন আমরা যেন পত্রিকায় বা মিডিয়াতে কোনো শিরোনাম না হয় নেতিবাচক ভাবে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। 6 অক্টোবর বিসিবি নির্বাচনের তারিখ ঠিক রেখে সংশোধন আনা হয়েছে। তফসিলে 24 ঘন্টা দেরিতে প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকাও, যেখানে জায়গা হয়নি দুদকের তদন্তে থাকা 15 ক্লাবের। বাদ পড়েছেন বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু, শূন্য আছে বগুড়া, সিলেট সহ 6 জেলার কাউন্সিলরের নাম। শেষে প্রকাশ হলো বিসিবি নির্বাচনের কাউন্সিলর তালিকা। 22 সেপ্টেম্বর দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তের জটিলতায় 24 ঘন্টা পিছিয়ে ঘোষণা করা হয় এই তালিকা। মঙ্গলবার সন্ধ্যা 7টায় 171 জন কাউন্সিলর বা ভোটারের নাম প্রকাশ করে নির্বাচন কমিশন, যেখানে ক্যাটাগরি 1-এ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আছে 71 জন, 7 বিভাগ থেকে 7 জন ও 64 জেলা থেকে 1 জন করে আছেন এই ক্যাটাগরিতে। ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি 2 থেকে আছেন 76 জন, যেখানে প্রিমিয়ার ডিভিশনের 12টি ক্লাব থেকে 12 জন। উল্লেখযোগ্য নাম মোহামেডান থেকে মাসুদুজ্জামান, লেজেন্ডস অফ রূপগঞ্জ থেকে লুৎফুর রহমান, ব্রাদার্স ইউনিয়ন থেকে আছেন ইশরাক হোসেন। এদিকে প্রথম বিভাগ থেকে আছেন 20 ক্লাব, যেখানে উল্লেখযোগ্য নাম সূর্য তরুণ ক্লাব থেকে ফাহিম সিনহা, ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে তামিম ইকবাল। দ্বিতীয় বিভাগের 20 ক্লাবের মাঝে ইন্দিরা রোড ক্রীড়াচক্র থেকে কাউন্সিলরশিপ নিয়েছেন রফিকুল ইসলাম বাবু। সবশেষ তৃতীয় বিভাগ থেকে আছে 20টি ক্লাব, যেখানে আছেন রাত 8:30টায় কাগজ জমা দেয়া সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ক্যাটাগরি 3-এ জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে সাবেক নারী ক্রিকেটার সাথীরা জাকের জেসি ও সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ সহ আছে 5 জনের নাম। এছাড়া নির্বাচনে সি ক্যাটাগরি থেকে হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুল সহ আছেন 5 জন সাবেক অধিনায়ক ও সাবেক ক্রিকেটার কোটায় মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট সহ আছেন 9 জন। তবে নেই আলোচিত দুদকের তালিকায় থাকা 15 ক্লাবের একটিও। যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিল বিসিবি, নির্বাচন করতে বাধা নেই, তবে ক্লাবগুলোর দুর্নীতি নিয়ে দুদকের তদন্ত চলমান বলে 15 ক্লাবকে বাদ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যেখানে বাদ গেছেন বর্তমান পরিচালক ইফতিখার রহমান মিঠুর নামও। তবে বুধবার ভোটার খসড়া তালিকা নিয়ে আপিলের দিনে প্রমাণসহ কারো নাম যুক্ত বা বাদ দেওয়ার দাবি জানাতে পারবে যে কেউ। 6 অক্টোবর ভোট গ্রহণের তারিখ না বদলালেও ভোটার তালিকা প্রকাশ 24 ঘন্টা পিছিয়ে যাওয়ায় তফসিলের বাকি দিনগুলোতে সমন্বয় করেছে কমিশন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। সোমবার বহুল প্রতীক্ষিত ব্যালন ডিওর জেতার পর অসংখ্য ফুটবলারের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন ওসমান দেমবেলে, এমনকি সাবেক বার্সেলোনার চতুর্থ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিরও অভিনন্দন বার্তা পেয়েছেন পিএসজি তারকা। সম্প্রতি বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার পর নিজের ইনস্টাগ্রামে আইডি থেকে ট্রফি সহ ছবি পোস্ট করেন ফরাসি তারকা দেমবেলে। সেই পোস্টের কমেন্ট বক্সে 8 বারের ব্যালন ডিওর বিজয়ী মেসি লেখেন, অভিনন্দন, আমি তোমার জন্য খুশি, এই পুরস্কার তোমারই প্রাপ্য। 2017 সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে যোগ দেওয়ার পর মেসির সঙ্গে দেমবেলের সখ্যতা গড়ে ওঠে। গত মৌসুমে নিজের দুর্দান্ত পারফরম্যান্সের জেরে দলকে ট্রেবল জেতান এই পিএসজি স্ট্রাইকার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই পদে নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার সিএবির 94তম সাধারণ সভায় গাঙ্গুলিকে সভাপতি ঘোষণা করা হয়। এর আগে 2015 থেকে 19 পর্যন্ত টানা 4 বছরে দায়িত্ব পালন করেছেন সাবেক ভারতীয় ক্যাপ্টেন। এরপর 2019 সালের শেষের দিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন গাঙ্গুলি। তখন সিএবি থেকে পদত্যাগ করেন তিনি। পরে তার বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি সিএবির সভাপতি হন। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত আম্পায়ার ডিকি বার্ড। 92 বছর বয়সে নিজের বাসায় পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ইয়র্কশায়ারের সভাপতি। 1933 সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ারের
বার্নসলিতে জন্ম বার্ডের। সেখানকার কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে 1956 সালে ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। 1956 থেকে 64 পর্যন্ত ইয়র্কশায়ার এবং লিস্টারশায়ারের হয়ে মোট 93টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে অবসর নেন। এরপর বেছে নেন আম্পায়ারিং। 3টি বিশ্বকাপ ফাইনাল সহ 66টি টেস্ট এবং 69টি ওয়ানডে আম্পায়ারিং করেন বার্ড। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য 1986 সালে MBE এবং 12 সালে OBE সম্মান পান। তিনি সর্বজন শ্রদ্ধেয় আম্পায়ার হিসেবে অসামান্য খ্যাতি কুড়িয়েছিলেন কিংবদন্তি। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।